আগের পর্বে আমরা দেখেছিলাম জিনা আসল সত্য জেনে গেছে যে চ্যাং আর কেউ নয়, সেই হলো লি। এই কথা শুনে সে পুরো ইমোশনাল হয়ে পড়ে আর লিকে অনবরত ফোনে ট্রাই করতে করতে তার খোঁজ করতে শুরু করে। অন্য পাশে লির যখন হুঁশ ফেরে সে তাকিয়ে দেখে তার হাতের মুঠোয় একটা স্প্যানার ধরা, আর পাশে ডেভিড আত্মরা অবস্থায় ছটফট করছে। বডিগার্ডরা সেখানে ঢুকে লির উপরে সব দোষ চাপিয়ে দেয়, কিন্তু লি ডেভিডের হাত ধরে আকুতি মিনতি করে বলে, স্যার আপনি দয়া করে ওদের সত্যিটা বলুন, ওদের বলুন যে আমি আপনার গায়ে হাত তুলিনি। ডেভিড মুখ খুলে কিছু একটা বলার চেষ্টা করছিল, আর ঠিক ওখানেই আগের পার্টটা শেষ হয়ে যায়। এই নতুন পার্টের শুরুতে ডেভিড লিকে চোখে ইশারায় কিছু একটা বোঝাতে চায়, কিন্তু ঠিক তখনই তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এবং সে মারা যায়। লির তো মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে এবার বুঝতে পারে যে সে এবার খুব নোংরা একটা জালে আটকে গেছে। পুলিশ যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখন এন্ড্রু সেখানে এন্ট্রি নেয় আর বডিগার্ডকে বলে, যাক ওর খেলা তো এবার শেষ। এন্ড্রুর এই ফিসফিসানি লির কান এড়ায়নি। সে ঘাড় ঘুরিয়ে দেখে এন্ড্রু ঠিক পাশে বডিগার্ড দাঁড়িয়ে আছে। তখন লির বুঝতে বাকি থাকে না যে এই পুরো ড্রামাটা আসলে এন্ড্রু সাজানো একটা মাস্টার প্ল্যান। বডিগার্ড তখন এন্ড্রুকে ইশারায় থামিয়ে বলে, একদম মুখ বন্ধ করো, ওর শোনার ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। ঠিক ওই মোমেন্টে জিনা সেখানে এসে হাজির হয় আর পুলিশ কেন লিকে অ্যারেস্ট করেছে তা জানতে চায়। তখন এন্ড্রু জিনাকে খেপিয়ে দেওয়ার জন্য বলে, তুমি এখনো বোঝনি ও একটা ঠান্ডা মাথার খুনি। এ কথা শুনে লি চিৎকার করে বলে, জিনা ওর কথা বিশ্বাস করো না, ও আমাকে ফাঁসিয়েছে, তুমি ওর কোনো কথাই শুনো না। এরপর পুলিশ লিকে জোর করে প্রিজন ভ্যানে তুলে রওনা দেয় আর জিনা ওখানে মাটিতে বসে কান্নাকাটি করতে শুরু করে। কিন্তু এন্ড্রু কোনোভাবেই এটা হজম করতে পারছিল না যে জিনা সামান্য চ্যাংয়ের জন্য কেন এতটা পাগল হচ্ছে। এন্ড্রু তাকে শান্ত করতে গিয়ে বলে, আরে তুমি একটা জঘন্য খুনের জন্য নিজের চোখের পানি কেন ফেলছো? কিন্তু জিনা বলে সে কাউকে খুন করতে পারে না, আমি ওকে নিজের চেয়েও ভালো চিনি। এই বলে সে কাঁদতে কাঁদতে ক্রাইম স্পটের দিকে এগোতে থাকে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে কোনোভাবে ভেতরে পা রাখতে দেয় না। এরপর সে কোনো উপায় না পেয়ে হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করতে যায়, কিন্তু ওখানকার গার্ডরা সাফ জানিয়ে দেয় যে সব ফুটেজ অলরেডি ডিলিট করা হয়েছে। এন্ড্রু আবার সেখানে এসে জিনাকে বলে, তোমার এই ফালতু বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ও তো আসলে একজন খুনি। জিনা কড়া গলায় বলে, ও কোনো অবস্থাতেই খুনি হতে পারে না, আর আমি এটা প্রমাণ করে ছাড়ব। এই কথা শুনিয়ে সে ওখান থেকে হনহন করে চলে যায়। এরপর লিকে জেরা করার জন্য সোজা লকআপে চালান করা হয়। অন্যদিকে এন্ড্রু আর বডিগার্ড মিলে জেজের আস্তানায় আসে দেখা করার জন্য। সেখানে জেজে বেশ ভালো করে রেডি হচ্ছিল। আসলে হাসপাতালে সে মারাত্মক অ্যাক্টিং করেছে যে সে নাকি এখন পুরোপুরি সুস্থ। মূলত লির গ্রেপ্তারের কথা শুনে জেজে আজ মনে মনে ভীষণ খুশি। ওই সময় অ্যান্ড্রু ভ্যাকসিনের ফর্মুলা দেখতে চাইলে জেজে তাকে ওটা চেক করার জন্য সামনে বাড়িয়ে দেয়। এন্ড্রু তখন জেজেকে হুট করে জিজ্ঞেস করে বসে, আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, আপনি ডেভিডকে কেন দুনিয়া থেকে সরিয়ে দিলেন? এই কথা তো আগে আমাদের ছকে ছিল না। জেজে তখন উত্তরে বলে, আমরা তো ওকে শুধু সামান্য একটু মারতে চেয়েছিলাম, কিন্তু ও যে আচমকা মরে যাবে সেটা কে জানতো। এখন আর কি করার, চ্যাং যখন ফেসে গেছে তখন আমাদের আর টেনশন কিসের? এন্ড্রু তখন সায় দিয়ে বলে, তা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা এই ফর্মুলা কি আমি আমার কাছে রাখতে পারি? ডিকোড করা শেষ হলে আপনাকে জানিয়ে দেব। এটা শুনে জেজে একটু শক্ত হয়ে জিজ্ঞেস করে, এটা তোমার নিজের কাছে রাখার কি দরকার? এন্ড্রু তখন তাকে বোঝানোর স্টাইলে বলে, আরে এটা আমার কাছে থাক আর আপনার কাছে থাক, তাতে কি বা যায় আসে? আমাদের দুজনের লক্ষ্য তো একটাই, নাকি আমার উপর আপনার কোনো ভরসাই নেই? এ কথা শুনে জেজে আর কিছু না বলে চুপ হয়ে যায়। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও, আমার কোনো আপত্তি নেই। সেখান থেকে এন্ড্রু বিদায় নেওয়ার পর বডিগার্ড তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি ফর্মুলা ওর হাতে কেন ছেড়ে দিলেন? জেজে তখন বলে, এত ঘাবড়ানোর কিছু নেই, যতক্ষণ ওই অডিও রেকর্ডটা আমার হাতে আছে ততক্ষণ এন্ড্রু আমার বিরুদ্ধে যাওয়ার সাহস করবে না। এর পরের সিনে দেখা যায় যে নীলের সাথে দেখা করতে এসেছে। সে নীলকে বলে, আমি দুঃখিত যে আমার কারণে আপনার নিজের চেয়ারটা হারাতে হলো, তবে একটা ভালো খবর আছে, ভ্যাকসিনের মেইন ফর্মুলা এখন আমার কবজায় চলে এসেছে, আর চ্যাংকে আমি মার্ডার কেসে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছি। এই সুখবর শুনে নীল তো ভীষণ খুশি। সে বলে, এই ফর্মুলার দাম বাজারে কোটি কোটি টাকা হবে। এখন ডোডো গ্রুপকে ধুলোয় মিশিয়ে দিতে আমাদের আর কেউ আটকাতে পারবে না। আর তুমি তো জানোই চেয়ারম্যানের ওয়াইফ মানে আমার বোন, তার সব শেয়ার আমাকে দিয়ে দেওয়ার কথা দিয়েছে। সো এখন আমাদের হারানো অসম্ভব। অন্য পাশে এন্ড্রু, সিন্ডি, গ্রে আর তার অ্যাসিস্ট্যান্টকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
লিকে ওভাবে দেখে সিন্ডি তো কান্নায় ভেঙে পড়ে। সে পুলিশকে বলতে থাকে লি কিচ্ছু করেনি, প্লিজ ওকে ছেড়ে দিন। ওদিকে ইন্টারোগেশন রুমে এক অফিসার লিকে জেরা করতে শুরু করে। সে বলে একদম সত্যি কথা বলো, তুমি ডেভিডকে কেন খুন করেছ? তোমার নিজের হাতে ওই স্প্যানারটা পাওয়া গেছে যা দিয়ে ডেভিডের উপরে হামলা হয়েছিল, আর এই ফর্মুলা তুমি কোথায় লুকিয়ে রেখেছ? লি তখন বারবার অনুরোধ করে বলতে থাকে, দেখুন স্যার, আমি আপনাকে অনেকবার বলেছি আমি খুন করিনি, এমনকি ওই স্প্যানারটা কিভাবে আমার হাতে এলো সেটাও আমি জানি না। আপনার যদি বিশ্বাস না হয় তবে হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখুন। তখন অফিসার কড়া গলায় বলে, ফুটেজ তো দেখতামই, কিন্তু ওটা তো তুমি অনেক আগেই ডিলিট করে দিয়েছ, আমরা ওখানে কোনো ফুটেজই পাইনি। লি তখন বলে, আমার টিমমেট গ্রে আমার সাথে ড্রিঙ্কস করেছিল আর ওটা খাওয়ার পরই আমি বেহুশ হয়ে যাই, আপনি প্লিজ ওই ড্রিঙ্কটার ল্যাব টেস্ট করান। কিন্তু অফিসার উল্টো ধমক দিয়ে বলে, আমরা ওটা অলরেডি চেক করেছি, ওখানে অজ্ঞান করার মতো কোনো ড্রাগস পাওয়া যায়নি, তাই এসব নাটক বন্ধ করে সত্যিটা স্বীকার করো। লি তখন গ্রেকে জেরা করার অনুরোধ জানায়। এরপর গ্রেকে যখন সায়েন্টিফিক রুমে এনে জিজ্ঞাসাবাদ করা হয় তখন গ্রে পুরো উল্টো সুর গায়। সে বলে, আমিও চ্যাংয়ের সাথে ঠিকই ড্রিঙ্কস করেছিলাম, কিন্তু আমি তো মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছি, আর আপনারা যেরকম বলছেন যে ওটাতে ঔষধ মেশানো ছিল, তাহলে তো আমিও এতক্ষণে বেহুশ হয়ে পড়ে থাকতাম, কিন্তু আমার তো তেমন কিছুই হয়নি। এভাবে সে একের পর এক মিথ্যা গল্প বানাতে শুরু করে, কারণ সে তো আসল কাজটা করেছিল এন্ড্রুর হয়ে। এরপর এন্ড্রুকে যখন জেরা করা হয় সে লিকে আটকানোর কোনো চান্সই হাতছাড়া করে না। সে বানিয়ে বলে চ্যাং ডেভিডের কাছ থেকে জোর করে কন্ট্রাক্ট সাইন করাতে গিয়েছিল। আমার তো মনে হয় সে ডেভিডের উপরে বেশ ভালোভাবে টর্চার করেছে, কারণ এরপর যখন আমি ডেভিডের কাছে গিয়েছিলাম তখন ডেভিডকে ভীষণ আপসেট লাগছিল, আর তার পরপরই সে মারা যায়। এন্ড্রুর এই বর্ণের পর লির বিরুদ্ধে কেসটা আরো বেশি স্ট্রং হয়ে যায়। অফিসার যখন লিকে লকআপের দিকে নিয়ে যাচ্ছিল তখন লি এন্ড্রুকে উদ্দেশ্য করে বলে, তুমি খুব ভালো করেই জানো যে আমি নির্দোষ। এন্ড্রু তখন ভাব নিয়ে বলে, ও তাই নাকি, তাহলে আমি কি তোমাকে ফাঁসিয়েছি? লি বলে, তুমি ফাঁসাওনি, কারণ তোমার বুকে এত বড় সাহস বা শক্তি কোনোটাই নেই। আমি খুব ভালো করে জানি তুমি এই সবকিছু জেজের কথাই করেছো। এতদিন আমার এনিমি লিস্টে শুধুমাত্র জেজে ছিল, এখন তুমিও মাঝখানে এসে আমার সাথে পাঙ্গা নিলে, তাই আজ থেকে তুমিও আমার সেই লিস্টে অ্যাড হয়ে গেলে। জাস্ট একবার বাইরে বের হতে দাও, তারপর দেখে নিও তোমার কি হাল করি। লির এই কথা এন্ড্রু ভেতরে ভেতরে একটু নার্ভাস হয়ে যায় এবং মনে মনে ভাবে, আমি তো আর এমনি এমনি ওর সাথে ঝামেলা পাকাচ্ছি না। ওদিকে মিটিং রুমে সিন্ডি চেয়ারম্যানকে বোঝানোর চেষ্টা করে, বাবা বিশ্বাস করো, লি ওখানে শুধু কন্ট্রাক্ট সাইন করাতে গিয়েছিল, অবশ্যই কেউ জেনে শুনে প্ল্যান করে ওকে মার্ডার কেসে ফাঁসিয়েছে। মোজো একই সুরে বলে, আমি চ্যাংয়ের সাথে কথা বলেছি আর ও জানিয়েছে এটা নাকি জেজের কাজ। কিন্তু তখন এন্ড্রু মাঝখান থেকে বলে, বাবা আমাদের এই ঝামেলার মধ্যে না যাওয়াই বেটার হবে, কারণ সব প্রমাণই চ্যাংয়ের বিরুদ্ধে, আর এই অবস্থায় আমরা যদি ওকে সাপোর্ট করি তাহলে কিন্তু ডোডো গ্রুপের রেপুটেশন আবারও বিপদে পড়বে। চেয়ারম্যান তখন কড়া গলায় বলে, ও আমাদের কোম্পানির জন্য অনেক খেটেছে, আর আমাদের প্রজেক্টের কাজের জন্য ওই হোটেলে গিয়েছিল, সেখানে ওকে কেউ ইচ্ছে করে ফাঁসিয়েছে, তাই আমাদের দায়িত্ব হলো ওকে এই বিপদ থেকে উদ্ধার করা। আমাদের তরফ থেকে ওকে বাঁচানোর সব রকম চেষ্টাই করা উচিত। চেয়ারম্যানের মুখে এসব কথা শুনে এন্ড্রু মনে মনে চরম ক্ষিপ্ত হয়ে যায়। সে জেজেকে ফোন করে আর বলে, চেয়ারম্যান মনে হয় লিকে লকআপ থেকে বের করার চেষ্টা চালাচ্ছে। এই খবর শুনে জেজে নীলকে ফোন করে, আর সেই কারণে নীল তড়িঘড়ি করে চেয়ারম্যানের সাথে দেখা করতে ছুটে আসে। সে চেয়ারম্যানকে গিয়ে ডিরেক্ট থ্রেট দিয়ে বলে, তুমি ওই চ্যাংকে সাহায্য করার ভুল একদম করো না, ওর চক্করে আমি আমার নিজের চেয়ারটা পর্যন্ত হারিয়ে ফেলেছি, ও কারো বিশ্বস্ত হতে পারে না, আর তুমি যদি ওর পাশে দাঁড়াও তবে আজ পর্যন্ত তোমার যত দুর্নীতির ফাইল আছে সব আমি আবার ওপেন করব। তুমি ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে কতবার জালিয়াতি করেছো সবকিছু আমি মিডিয়ার সামনে লিক করে দেব, তখন দেখবে তোমার কি হাল হয়। আর মেয়েদের ব্যাপারে তোমার যে উইকনেস আছে সেটা তো অন্য লেভেলের গল্প, ওটা তো আরো বড় কেলেঙ্কারি। নীলের মুখে এইসব সিক্রেট কথা শুনে চেয়ারম্যান পুরো শকড হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এসব কেন করছো? নীল তখন বলে, চ্যাংয়ের উপরে আমার চরম রাগ আছে, তুমি জাস্ট ওকে কোনো হেল্প করবে না। দেখো আমার এখন হারানোর মতো আর কিছুই বাকি নেই, আমি তো হেসে হেসে মিডিয়ার সামনে সবকিছু ফাঁস করে দেব, তখন বুঝবে ঠেলা, তাই যা করার ভেবে চিন্তে করো। এরপর চেয়ারম্যান রুম থেকে বেরিয়ে মজুকে সাফ জানিয়ে দেয় যে চ্যাংয়ের এই কেস নিয়ে আমরা আর কোনো মাথা ঘামাবো না। এ কথা শুনে মজু তো পুরো আকাশ থেকে পড়ে। সে ভাবে চেয়ারম্যানের হঠাৎ আবার কি হলো, কিন্তু এখানে চেয়ারম্যানের পারমিশন ছাড়া মজুর এক পাও এগোনোর উপায় ছিল না।
অন্য পাশে জেজে অনেক খুশি হয়ে জেলে আসে নাথানের সাথে দেখা করতে। জেজে কি সামনে দেখে নাথান তো রেগে আগুন হয়ে যায়। সে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কত বড় চিটার। তুমি তো চাইলে আমাকে এই জেলে পাঠিয়েছ। এখানে জেজে উল্টো আরেকটা গেম খেলে। সে বলে, আরে না না, ব্যাপারটা মোটেও তেমন নয়। আসলে তোমার আসল এনিমি হলো চ্যাং, যার উপর ভরসা করে আমিও আমার সবকিছু হারিয়েছি। আর একটা সিক্রেট খবর দেব, চ্যাং আসলে অন্য কেউ নয়, সেই হলো আমাদের সেই লি, যে তার ফ্যামিলি মার্ডারে বদলা নিতে ফিরে এসেছে। আর ওর ফ্যামিলিকে কে শেষ করেছিল? তুমিই তো করেছিলে, তাই তো? তাই ও কিন্তু তোমাকে জ্যান্ত ছাড়বে না। তখন নাথান রেগে গিয়ে বলে, আমি ওদেরকে মারিনি, খুন তো তুমি করেছো। জেজে তখন হেসে বলে, হ্যাঁ, অর্ডার আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু মার্ডার তো তুমি এক্সিকিউট করেছিলে। সো তোমার উপরও সে প্রতিশোধ নিতে ছাড়বে না। আর তুমি জানো ও কি কাণ্ড করেছে? ও সায়েন্টিস্ট ডেভিডকে খুন করেছে। আর সেই মার্ডার কেসে লিকে খুব জলদি এই জেলেই আনা হচ্ছে। আমি অনেক কষ্ট করে ওকে তোমার ছেলে বন্ধু হিসেবে পাঠানোর ব্যবস্থা করেছি। এরপর বাকিটা তুমি সামলে নিও। তোমার কাছে এখন একটা গোল্ডেন সুযোগ আছে, হয় তুমি ওকে শেষ করো, না হলে ও এসে তোমাকেই খতম করে দেবে। যে চলে যাওয়ার পর নাথান সারা রাত ধরে টেনশন করতে শুরু করে। সে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। ববি তখন বসের পা চাপতে চাপতে বলে, গুরু, ওই লিকে একবার এখানে পা রাখতে দাও, তারপর দেখো আমি ওর কি করি। কিন্তু নাথান এখানে অন্য একটা চাল ছিল। সে ববিকে থামিয়ে বলে, আমরা লিকে মারার বদলে ওই ভ্যাকসিনের ফর্মুলাটা হাতানোর চেষ্টা করব, যেটা ও কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছে। ওটা যদি একবার আমাদের হাতে চলে আসে, তাহলে আমরা কোটি কোটি টাকার মালিক হব। এরপর ডোডো গ্রুপের চেয়ারম্যানের সিটে বসতে আমাকে আর কেউ আটকাতে পারবে না। পরের সিনে আমরা লিকে দেখতে পাই, যাকে একটা প্রিজন ভ্যানে করে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। জিনা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল, কারণ এই মুহূর্তে তার আর কিছুই করার ছিল না। আসলে জিনা লিকে সামনাসামনি বলতে চেয়েছিল যে, আমিও জেনে গেছি তুমি আমার সেই লি। যাওয়ার সময় জিনা মনে মনে ভাবে, লি কেন আমার কাছে সত্যিটা হাইড করলো? নিশ্চয় এর পেছনে বড় কোনো রিজন আছে। আর সে এটাও ডিসিশন নেয় যে, যতক্ষণ পর্যন্ত লি নিজে থেকে আমাকে সত্যিটা না বলবে, ততক্ষণ আমিও ওকে জানাবো না যে আমি ওকে চিনে ফেলেছি। ওদিকে লি অতীত মনে করে ভাবতে থাকে, এই নিয়ে সেকেন্ড টাইম যে আমাকে জেলের ভাত খাওয়াচ্ছে। কারণ অনেক বছর আগে যখন লি অন্ধ ছিল, তখনও যে লির উপরে ফলস ব্লোম দিয়ে ওকে লকআপে পাঠিয়েছিল। আর এবারও সে লিকে জেলে পাঠাতে সাকসেসফুল হয়েছে। এরপর লি একাই ভাবতে থাকে, কিন্তু এখন আমি আর আগের মতো অন্ধ নই, এবার সবাইকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এসব ভাবতে ভাবতে লি সেলের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে ওই সেলের নাথান, ববি আর তার পুরো গ্যাংও রয়েছে। নাথান তখন একটু ভাবনি বলতে থাকে, দেখেছো, জীবনটা একটা গোল চক্করের মতো। এখানে যে জিতে সে কোনো এক সময় হেরে যায়, আর যে হারে সেই শেষমেশ জিতে যায়। এভাবে আলতু ফালতু কথা বলে সে লির একটু কাছাকাছি আসার চেষ্টা করছিল। নাথান আরো বলে, তুমি তো জানোই যে আমার সাথেও বেইমানি করেছে, আর আমাকেও এই জেলের ভাত খাওয়াচ্ছে। কিন্তু লি তাকে এমনভাবে পাত্তা না দিয়ে ইগনোর করে সেখান থেকে চলে যায়, যেন সে তাকে চেনেই না। অন্য পাশে প্যানি আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়, যারা তাদের মেইন বসের সামনে দাঁড়িয়েছিল। এখন পর্যন্ত বসের চেহারা রিফিল করা হয়নি। তবে সে প্যানিকে জিজ্ঞেস করে যে, ভ্যাকসিনের ফর্মুলার আপডেট কি? প্যানি তখন লির পক্ষ নিয়ে বলে, লির উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে সে নাকি ফর্মুলা চুরি করে ডেভিডকে খুন করেছে। আমাকে জাস্ট কিছুটা টাইম দিন, আমি যে কোনো উপায়ে ফর্মুলা এনে আপনার হাতে দেব। তখন বস রেগে গিয়ে বলে, না, এখন আর তোমার কোনো কিছুই করতে হবে না। আমি নিজেই এবার ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছি। ওই লিকে খতম করে হলেও আমি ওই ভ্যাকসিনের ফর্মুলা নিয়ে ছাড়বো। সিন শিফট করে আবার জেলের ভিতরে দেখানো হয়, যেখানে লি একা এক জায়গায় মনমরা হয়ে বসেছিল। একটু পর অন্য একজন কয়েদি এসে তার সামনে একটা কাগজের টুকরো ফেলে দিয়ে চলে যায়। লি ওটা কুড়িয়ে নিয়ে দেখে সেখানে প্যানির পাঠানো একটা মেসেজ ছিল, জেলের ভেতরে সাবধানে থেকো, ওখানে আমার বসের লোকজন ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই সেখানে নাথান এসে বলতে শুরু করে, একদম সত্যি করে বলো তো, ওই ফর্মুলা তোমার কাছে আছে নাকি নেই? লি তখন বিরক্ত হয়ে বলে, না, আমার কাছে নেই, আর সত্যি কথা বলতে ডেভিডকে আমি মারিনি। নাথান তখন বলে, আমার কাছে লুকাতে যেও না, যদি ফর্মুলা পেয়ে যাই তবে ভাবো আমরা দুজন বিজনেসে একদম ফাটাফাটি পার্টনার হয়ে যাব। তবে নাথানের এই কথাগুলো লির একদমই ভালো লাগছিল না, তাই সে কড়া গলায় বলে, শোনো আমার কথা, এখান থেকে চুপচাপ কেটে পড়ো, না হলে কিন্তু তোমাকেও আমি শেষ করে দেব। এ কথা শুনিয়ে লি ওখান থেকে চলে যায়। নাথান তখন রেগে গিয়ে ববিকে বলে, ও সোজা আঙুলে ঘি ওঠানোর লোক নয়,
এরপর রাতে লি যখন ঘুমাচ্ছিল তখন তার উপরে কম্বল চাপা দিয়ে নাথান ববি আর তার গ্যাংয়ের গুন্ডারা মিলে ওকে খুব মারধর করে। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও যেখানে সেখানে নাথানের দলবল মিলে লির উপরে চড়াও হতো এবং তাকে ভীষণ মারধর করত। লি মার খেয়ে নেয় ঠিকই, কিন্তু নিজেকে কোনো মতে ডিফেন্ড করে পাল্টা মার দেয় না। এরপর আমাদের চেয়ারম্যানের বাড়িতে দেখানো হয়, যেখানে সবাই মিলে একসাথে খাচ্ছিল। তবে সিন্ডি প্লেটে হাত না দিয়ে মন খারাপ করে বসেছিল। তখন এন্ড্রু সিন্ডিকে উস্কানি দিয়ে বলে, তুমি কি এখনো লির কথা ভেবে মন খারাপ করছো নাকি? সিন্ডি তখন কথা ঘুরিয়ে দিয়ে বলে, আমার তো এটা ভেবে টেনশন হচ্ছে যে ভ্যাকসিনের ফর্মুলাটা আমাদের হাত থেকে ফসকে গেল। কিন্তু সিন্ডি মনে মনে আসলে লির জন্যই কষ্ট পাচ্ছিল। ঠিক তখন সেখানে পিএসএ চেয়ারম্যানকে জানায় যে ম্যাডাম কোম্পানির একটা স্পেশাল মিটিং ডেকেছেন। চেয়ারম্যান অবাক হয়ে জিজ্ঞেস করে, সে হঠাৎ এমন কেন করেছে? পিএ তখন আসল খবরটা দেয় যে ম্যাডাম আসলে এন্ড্রুকে রোডো গ্রুপ থেকে বের করতে চান, আর সেই জন্যই এই মিটিং ডেকেছেন। এই কথা শুনে চেয়ারম্যান পুরো ক্ষেপে তার ওয়াইফের রুমে যায় এবং চিৎকার করে বলে, এই মিটিং এখনই ক্যান্সেল করো। কিন্তু ম্যাডাম নিজের জেদে অটল থেকে সাফ জানিয়ে দেন যে তুমি আগে এন্ড্রুকে কোম্পানি থেকে বের করো, তারপর আমি এই মিটিং ক্যান্সেল করার কথা ভাববো। তখন চেয়ারম্যান থ্রেট দিয়ে বলে, যদি তুমি এন্ড্রুকে কোম্পানি থেকে তাড়ানোর চেষ্টা করো তবে জেনে রাখো আমি ওকে আরো বড় পোস্টে বসাবো, দরকার হলে কোম্পানির চেয়ারম্যান বানিয়ে দেব। এই কথা শুনিয়ে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জেলে লির অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ নাথান আর তার টিম মিলে ওকে অনবরত টর্চার করত। তখন এক সিকিউরিটি গার্ড এসে বলে, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। লি ভেবেছিল হয়তো জিন এসেছে, কিন্তু গিয়ে দেখতে পায় সেখানে যে বসে আছে। মনে হয় তার মাথায় শয়তানির কোনো কমতি নেই এবং প্রতিবারের মতো সে নতুন একটা চাল নিয়ে হাজির হয়েছে। যে শয়তানি হেসে বলে, তুমি তো আসলে অনেক বড় খেলোয়াড়। এত উঁচু ব্রিজ থেকে আশ্রে পড়ার পরও তুমি কিভাবে বেঁচে ফিরলে? আর এখন নাকি আমার উপর বদলা নিতে এসেছো? আমাকে বিশ্বাস করো, তোমার ফ্যামিলিকে খতম করার আইডিয়াটা কিন্তু নাথানের ছিল। তুমি তো অকারণে আমার উপরে সন্দেহ করে আমাকে শেষ করতে এসেছো। সে তো এখন তোমার ছেলের ভেতরেই আছে, সো ওকে আগে খতম করে দাও। লির কানে এই কথা যাওয়া মাত্রই সে ভীষণ রেগে যায়। অন্য পাশে প্যানে জিনের সাথে সিক্রেটলি দেখা করে এবং বলে লি একদম নির্দোষ। আসলে এন্ড্রু আর যে মিলে প্ল্যান করে ওকে ফাঁসিয়েছে। এন্ড্রুর নাম শোনা মাত্রই জিনা পুরো চমকে যায় এবং বলে সে লির সাথে এমন শত্রুতা কেন করতে যাবে। প্যানি তখন বোঝায় আমাদের সবার আগে লিকে বিপদ থেকে মুক্ত করতে হবে, আর এই কাজটা একমাত্র তুমিই করতে পারবে। জিনা তখন ইমোশনাল হয়ে বলে, লির জন্য আমি যে কোনো রিস্ক নিতে রাজি আছি, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। তখন প্যানি বুদ্ধি দেয়, ভ্যাকসিনের ফর্মুলা হয়তো যের কাছে আছে, না হয় এন্ড্রুর কাছে লুকিয়ে রাখা আছে। তোমাকে যে কোনো উপায় ওই ফর্মুলা খুঁজে বের করতে হবে, কারণ ওটা পেলে আমরা লিকে নির্দোষ প্রমাণ করতে পারবো। জিনা আর দেরি না করে ওই রাতে সুযোগ বুঝে এন্ড্রুর ক্যাবিনেট ঢুকে সব ফাইলপত্র ও ডয়ের ফর্মুলা খুঁজতে শুরু করে। এন্ড্রু বাইরে দাঁড়িয়ে জিনার এই কাণ্ডগুলো নিজের চোখে দেখে ফেলে এবং মনে মনে ভীষণ কষ্ট পায়। সে ভাবে চ্যাংকে সেভ করার জন্য জিনা কত বড় রিস্ক নিচ্ছে, অথচ আমার প্রতি তার একটুও খেয়াল নেই। অন্য পাশে রাতে লি একটা চাল চালে। সে নাথানের মুখে কাপড় চেপে ধরে তাকে খতম করার ট্রাই করে। এক পর্যায়ে মনে হচ্ছিল নাথান বোধহয় আর বেঁচে নেই, কিন্তু লি মুখ থেকে কাপড় সরাতে নাথান গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে। আওয়াজ শুনে সিকিউরিটি গার্ডরা দৌড়ে আসে এবং লিকে জোর করে অন্য একটা সেলে ট্রান্সফার করে দেয়। লি তখন ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, আমাকে ছাড়ো, আমি আজ ওকে মেরেই ফেলবো। পরের সিনে দেখা যায় নাথান ওয়াশরুমে গেছে, আর সেখানে আগে থেকে লি ওৎপেতে দাঁড়িয়েছিল। নাথানকে দেখা মাত্র লি তার উপরে ডেঞ্জারাস একটা অ্যাটাক করে বসে। ঠিক তখনই নাথানের ঘুম ভেঙে যায়। আসলে সে খুব বাজে একটা স্বপ্ন দেখছিল। সে ভীষণ ভয় পেয়ে ববিকে বলে, স্বপ্নের মধ্যে ওইলি আমাকে সার্চ করছিল, এখন আমি কি করব? আমি তো ওকে হালকা ভেবে মস্ত বড় একটা ভুল করেছি। ভালোই হয়েছে যে পুলিশ ওকে অন্য সেলে শিফট করে দিয়েছে, কিন্তু কপাল খারাপ। ঠিক তখনই গার্ডরা আবার লিকে ওই আগের সেলে ফেরত নিয়ে আসে। লিকে দেখে নাথান ভয়ে গার্ডদের বলে, তোমরা আবার ওকে এই সেলে কেন নিয়ে এলে? প্লিজ আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও, না হলে ও আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। কিন্তু লি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে ঘরের এক কোণায় শুয়ে পড়ে। নাথান এখন লিকে বাঘের মতো ভয় পাচ্ছিল। ওই রাতে লি সুযোগ বুঝে নাথানের ঘাড়ে একটা ধারালো জিনিস চেপে ধরে আর ফিসফিস করে বলে, তুমি কি জানো আমি আসলে কে? আমি হলাম সেই অন্ধলি, আর আজ আমি জ্যান্ত আছি শুধু তোমার থেকে আমার পরিবার খুনের বদলা নিতে। নাথান তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, দেখো, তুমি যদি আমাকে এখানে মেরে ফেলো তবে সারা জীবন তোমাকে এই ছেলের ভাতই খেতে হবে।
আর আসল অপরাধী যে বাইরে বেঁচে যাবে, আসল খুনি কে সেটা তুমি খুব জলদি টের পাবে। তখনই লির মাথায় একটা খটকা লাগে। সে বলে আমাকে অন্য সেলে লক করা হয়েছিল, তাহলে আচমকা গার্ডরা আমাকে কেন আবার এই সেলে পাঠালো? এটা শিওর জিজের কোনো নতুন চাল। সে নিশ্চয়ই আমাদের দুজনকে নিয়ে বড় কোনো গেম খেলছে। নাথানও লির এই কথায় সায় দিয়ে বলে হ্যাঁ, আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে। ও মনে হয় আমাদের দুজনকে একসাথে সাইজ করার প্ল্যান কষেছে। এখানে লি একটা চালবাজি করে বুদ্ধিমানের মতো বলে ভ্যাকসিনের ফর্মুলা কিন্তু আমার কাছে সেফ আছে। এ কথা শুনে নাথানের চোখ তো কপালে উঠে যায়। সে বলে এটা তো ফাটাফাটি খবর। লি তখন বানিয়ে বলে ওই ফর্মুলাটা হাতানোর জন্যই তো আমি ডেভিডকে দুনিয়া থেকে সরিয়েছি। নাথান তখন লোভ সামলাতে না পেরে বলে যখন আমি এই জেল থেকে জামিন হয়ে বের হব তখন তুমি ওই ফর্মুলা আমাকে দিয়ে দিও। ওটা বিক্রি করে আমি কোটি কোটি টাকা কামাবো, আর তোমাকেও যে কোনো উপায় এই জেল থেকে বের করে নেব। লি তখন সুযোগ বুঝে বলে হ্যাঁ, তুমি আগে বাইরে গিয়ে আমাকে প্যারোলের ব্যবস্থা করো, তখনই আমি তোমাকে ফর্মুলাটা দেব। নাথান নিজের যান বাঁচাতে আর লোভের চক্করে এই শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে বাইরের সিনে দেখা যায় জেরাট রশিকে হুমকি দিয়ে বলছে চ্যাংয়ের কাছে যে ভ্যাকসিনের ফর্মুলাটা আছে তুমি যেভাবে পারো ওটা ওর কাছ থেকে ছিনিয়ে নাও। রশি বলে আমার কেন যেন মনে হচ্ছে ওই ফর্মুলা লির কাছে নেই, আর ও হয়তো ডেভিডকে মারেনি। তখন জেরাট বলে আমাদের আগে লিকে জেল থেকে বের করতে হবে, তারপর ওর থেকে ফর্মুলাটা কেড়ে নিয়ে ওকে আবার চোর বানিয়ে জেলের ভিতরে পুরে দেব। রশি মনে মনে লির সাথে এমন বেইমানি করতে চাচ্ছিল না, কিন্তু জেরাট তার বস হওয়ায় তার হুকুম মানা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। ঠিক তখনই জেরাটের ফোনে একটা আননোন কল আসে। এরপর সে গোপনে প্যানির বসের সাথে মিট করতে যায়। আর এখানে আসল রহস্য ফাঁস হয় যে প্যানির বস আসলে জেরার্ডেরও মেইন বস, অর্থাৎ জেরার্ডও তার ইশারায় কাজ করে। বস তখন জেরার্ডকে গলা গলায় বলে লির কাছে যে ফর্মুলা আছে ওটা আমার যে কোনো মূল্যে চাই, এর জন্য যদি আমাকে লির লাশও ফেলতে হয় আমি তাই করব। তুমি কি আমার এই কাজটা পারফেক্টলি করতে পারবে? জেরার্ড তখন আশ্বস্ত করে বলে বস আপনি একদম টেনশন করবেন না, আমি এমন একজন এজেন্টকে চিনি যে লির সাথে কাজ করে, আর তার হাত দিয়ে আমি এই মিশন সাকসেস করব। ওদিকে জেলের ভেতর পরের দিন সকালে দেখা যায় নাথান আর তার পুরো গ্যাংকে স্পেশাল রাজকীয় খাবার সার্ভ করা হচ্ছে। তখন ববি অবাক হয়ে বলে আরে এটা কি কাণ্ড, আজকে আমাদের হঠাৎ এই রাজকীয় খাবার কেন দিল? ঠিক তখনই একজন সিকিউরিটি গার্ড এসে লির হাতে একটা বাইবেল দিয়ে যায়। লি ওটা হাতে নিয়ে পাতা উল্টে পড়তে শুরু করে। তা দেখে নাথান তাকে খোঁচা মেরে বলে এত কম বয়সে তুমি কি সাধু হতে চাও নাকি? কিন্তু লি তখন খেয়াল করে যে বাইবেলের পাতার ভেতরে তার জন্য গোপন একটা ক্লু লুকিয়ে রাখা হয়েছে। এরপর যখন সবাই মিলে জেলের ভেতরে কাজ করছিল ঠিক তখন হঠাৎ করে একজন বয়স্ক কয়েদি মাটিতে আছড়ে পড়ে, যা দেখে লি তাকে টেনে তোলে এবং বলে দাদাজি আপনি কি ঠিক আছেন? কিন্তু ওই বৃদ্ধ লোকটা আসলে মনে মনে অন্য কোনো মতলব এটে এসেছিল। সে তার জামার ভেতরে একটা ধারালো চাকু লুকিয়ে রেখেছে, যেটা সে সুযোগ বুঝে আচমকা লির পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। লি তো এই আতর্কিত হামলায় পুরো হতভম্ব হয়ে যায় আর ব্যথায় কুকরাতে শুরু করে। আর এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই বৃদ্ধ লোকটা আসলে কে হতে পারে? সেটা জানতে হলে আমাদের পরবর্তী পার্টটা দেখতে হবে। তোমরা যদি পরবর্তী পার্টটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।